এক দুপুরে ধুলো উড়ছিল উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার ছোট্ট গ্রাম জয়পুরায়। কাঁচা রাস্তায় হঠাৎ থামল একটি কালো রঙের ঝকঝকে বিলাসবহুল গাড়ি। গ্রামের শিশুরা খেলা থামিয়ে চেয়ে রইল। মহিলারা আঁচল টেনে মাথা ঢেকে দূর থেকে উঁকি দিতে লাগলেন। আর বয়স্করা অবাক হয়ে ভাবতে লাগলেন, শহরের এত বড় গাড়ি এই প্রান্তরে কিভাবে এলো। গাড়ির দরজা খুলে নামলেন প্রায় ২৫ বছরের এক যুবতী। সাধারণ কিন্তু অত্যন্ত মূল্যবান স্যুট পরা, চোখে অটুট আত্মবিশ্বাস, মুখে শহুরে চাকচিক্য, আর হৃদয়ে যেন কোনো অব্যক্ত ভার। তিনি ছিলেন অনন্যা, শহরের খ্যাতনামা শিল্পপতি, কোটি কোটি টাকার মালকিন। কিন্তু আজ তার চলনে কোনো অহংকার নেই, বরং এক গভীর অনুসন্ধান। অনন্যার সামনে বিস্তৃত গ্রামটির দিকে তাকালেন। কাঁচা ঘরবাড়ি, ভাঙা দেওয়াল, খড়ের ছাউনি আর রোদে পোড়া জমি। তার দামি জুতো সেই মাটি স্পর্শ করছিল, যাকে হয়তো শৈশবের পর আর কখনো অনুভব করেননি। তিনি ধীরে ধীরে ড্রাইভারকে বললেন, এখানেই থামুন, আমি আগে নিজে যাব। গ্রামের এক বৃদ্ধ তাকে চেনার চেষ্টা করলেন, তারপর জিজ্ঞাসা করলেন, বিটিয়া, কার বাড়ির খোঁজ করছ? অনন্যা কাঁপা গলায় বললেন, আমাকে রামলাখান প্রসাদজির বাড়ি যেতে হবে। অনেক বছর আগে তিনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। এই কথা শোনামাত্র চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। ভিড়ের মধ্যে দাঁড়ানো এক মহিলার চোখ ফেটে জল এলো। তিনি ধীর স্বরে বললেন, বিটিয়া, তুমি অনেক দেরি করে এসেছ। এ কথা শুনে অনন্যার বুক ধড়াস করে উঠল। তিনি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে? উত্তরে শুধু এক গভীর দীর্ঘশ্বাস এলো। তারপর সেই মহিলা সামনের এক ভাঙা কুড়েঘরের দিকে ইশারা করলেন। কুড়েঘরের ভিতর দেওয়ালে ঝুলছিল এক পুরনো ছবি, যার ওপর শুকনো মালা ঝুলে আছে। সেই একই মুখ, সেই দয়ালু চোখ, যা অনন্যা হাসপাতালে জ্ঞান ফেরার আগে ঝাপসা চোখে দেখেছিলেন। রামলক্ষণ প্রসাদ এখন আর এই পৃথিবীতে নেই। অনন্যার হাত কাঁপতে লাগল। তার চোখের সামনে ১২ বছর আগের সেই বৃষ্টি ভেজা রাত ভেসে উঠল, যখন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে তিনি সাহায্যের জন্য আকুল হয়েছিলেন, আর মানুষ শুধু তামাশা দেখছিল। সেই ভিড় ঠেলে এক গরিব কৃষক তাকে কোলে তুলে হাসপাতালে দৌড়েছিলেন। তিনিই ছিলেন রামলক্ষণ প্রসাদ। হাসপাতালে ডাক্তাররা বলেছিলেন রক্ত চাই, কিছু না ভেবে নিজের রক্ত দিয়েছিলেন। তিনি নিজেও আহত ছিলেন, কিন্তু নিজের নাম পর্যন্ত কাউকে বলেননি। জ্ঞান ফেরার পর অনন্যা শুধু এটুকু শুনেছিলেন যে এক গরিব লোক তাকে বাঁচিয়েছে। তারপর সেই লোক চুপচাপ গ্রামে ফিরে গিয়েছিলেন। অনন্যা ছবির সামনে দাঁড়িয়ে রইলেন, চোখ দিয়ে জল গড়াতে লাগল। তিনি ফিসফিস করে বললেন, আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম, আপনার ঋণ শোধ করতে। তখনই পেছন থেকে এক দুর্বল কণ্ঠ ভেসে এলো, ঋণ তো তিনি জীবন দিয়েই শোধ করে দিয়েছিলেন বিটিয়া, আমাদের কপালে তো শুধু লড়াই জুটল। অনন্যা ঘুরে দেখলেন, সামনে এক রোগা মহিলা দাঁড়িয়ে, মুখে ক্লান্তি, চোখে শুকনো যন্ত্রণা। তিনি ছিলেন সীতা দেবী, রামলক্ষণ প্রসাদের স্ত্রী। তার পেছনে প্রায় ২১ বছরের এক যুবক দাঁড়িয়ে, সাধারণ পোশাক, পায়ে ক্ষয়ে যাওয়া চটি, হাতে মাটি। সে ছিল অর্জুন। সীতাদেবী ভারাক্রান্ত গলায় জানালেন যে রামলক্ষণ সেই দুর্ঘটনার পর ভিতরে চোট পেয়েছিলেন, কিন্তু কখনো চিকিৎসা করাননি। ধীরে ধীরে রোগ বাড়তে লাগল। যখন অবস্থা খারাপ হলো, তখন শহরে নিয়ে যাওয়া হলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসায় ঘরের জমি, ক্ষেত সব বিক্রি হয়ে গেল। অর্জুন পড়াশোনায় খুব ভালো ছিল। মাস্টারজি বলতেন সে পুরো জেলায় নাম উজ্জ্বল করবে, কিন্তু বাবার চিকিৎসার জন্য সে কলেজ ছেড়ে দিল। দিনে মজুরি আর রাতে মায়ের সেবা, এটাই তার পৃথিবী হয়ে দাঁড়িয়েছিল। স্বপ্নগুলো বইয়ের মধ্যে বন্দী হয়ে ধুলো খাচ্ছিল। অনন্যার চোখ অর্জুনের উপর স্থির হল। তার মনে হল সামনে দাঁড়ানো এই ছেলেটি সেই মানবতার উত্তরাধিকারী যে একদিন তার প্রাণ বাঁচিয়েছিল। তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, যদি তুমি সুযোগ পাও, তবে কি তুমি আবার পড়াশোনা করবে? অর্জুনের চোখে এক মুহূর্তের চমক এলো, তারপর মাথা নিচু করে ফেলল। স্বপ্ন গরিবদের জন্য খুব দামি হয় ম্যাডাম। গ্রামের মানুষ চুপচাপ এসব দেখছিল, কারো মুখে করুণা, কারো মুখে উদাসীনতা। সমাজের এই সত্য কোনো আয়নার চেয়ে কম নয়। যতক্ষণ মানুষ বেঁচে থাকে, তার মানবতার কোনো দাম থাকে না, আর যখন সে চলে যায়, তখন তার বাড়ির লোকেরা লড়াইয়ে ডুবে যায়। অনন্যা কুড়েঘরের চারদিকে নজর বুলিয়ে নিলেন। ভাঙা চারপাই, ছেঁড়া বই, শূন্য রান্নাঘর। তার ভিতরে এক ঝড় উঠছিল। তিনি ভাবছিলেন, যদি সেই দিন রামলক্ষণ প্রসাদও ভিড়ের মতো মুখ ঘুরিয়ে নিতেন, তবে হয়তো আজ তিনি বেঁচে থাকতেন না। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এটা শুধু টাকার প্রশ্ন নয়, এটা মানবতার ঋণ। তিনি সীতাদেবীর সামনে হাত জোর করে বললেন, আমি এসেছি ঠিকই,
কিন্তু খালি হাতে ফিরে যাব না। এখন থেকে অর্জুনের পড়াশোনা আর আপনার চিকিৎসার দায়িত্ব আমার। গ্রামে নিস্তব্ধতা ছেয়ে গেল। কেউ কল্পনাও করেনি যে কোটি টাকার মালকিন সত্যি কোনো গরিবের চোখের জল মুছতে আসবে। সেই দিন জয়পুরা দেখল যে টাকা বড় হতে পারে, কিন্তু মানবতা তার চেয়েও বড় হয়। আর অনন্যার চোখের জল শুধু অনুতাপের ছিল না, বরং এক নতুন সংকল্পের ছিল। জয়পুরা গ্রামের সেই সন্ধ্যায় এক অদ্ভুত নীরবতা ছিল। অনন্যার গাড়ি এখনও কুড়েঘরের বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু এবার মানুষ সেটিকে বিস্ময়ে নয়, বরং আশার সাথে দেখছিল। গ্রামবাসীর বিশ্বাস হচ্ছিল না যে শহরের কোটিপতি মালকিন সত্যিই রামলক্ষণ প্রসাদের ঘরে বসে আছে, সেই মাটিতে যেখানে একদিন তিনি কোনো স্বার্থ ছাড়াই এক অচেনা মেয়ের প্রাণ বাঁচিয়েছিলেন। কুড়েঘরের ভিতর মাটির দেওয়ালের মাঝে অনন্যা চুপচাপ বসেছিলেন। সামনে সীতাদেবী ছিলেন, যার মুখে বছরের ক্লান্তি স্পষ্ট ফুটে উঠছিল। তিনি ধীরে ধীরে বিগত দিনের কাহিনী বলতে শুরু করলেন। কিভাবে রামলক্ষণ কখনও নিজের কষ্টের তোয়াক্কা করেননি, কিভাবে তিনি নিজের অসুখ লুকিয়েছিলেন, এবং কিভাবে শেষ দিনগুলোতেও তিনি শুধু এটাই বলে গেছেন যে বিটিয়াকে তিনি বাঁচিয়েছিলেন সে নিশ্চয়ই আজ অনেক বড় হয়েছে। অনন্যার চোখ ভিজে এলো। তার মনে হলো প্রতিটি শব্দ তার হৃদয়ে কড়া নাড়ছে। তিনি ভাবলেন, যে মানুষটি তাকে জীবন দিলেন তিনি নিজের জীবনের শেষ দিনগুলোতে চিকিৎসার জন্য হাহাকার করেছেন। এটা শুধু একটি পরিবারের গল্প নয়, এটা সমাজের সেই আয়না যেখানে মানবতা প্রায়ই নামহীন থেকে যায়। সেই সময় অর্জুন ভিতরে এলো। তার পোশাকে ধুলো আর কপালে ঘাম ছিল। সে মাতে জিজ্ঞাসা করল, আম্মা, ওষুধ খেয়েছ? তার গলায় ক্লান্তি ছিল ঠিকই, কিন্তু দায়িত্বও ছিল। অনন্যা গভীরভাবে তাকে দেখলেন। তার চোখে সেই একই সততা ছিল যা একদিন তার বাবার চোখে ছিল। অনন্যা তার সাথে কথা বলার চেষ্টা করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি হতে চেয়েছিলে? অর্জুন কিছু মুহূর্ত চুপ থাকল, তারপর বলল, ইঞ্জিনিয়ার। মাস্টারজি বলতেন মাথা খুব তেজ, কিন্তু বাড়ির অবস্থার জন্য পড়াশোনা ছেড়ে দিতে হলো। তার শব্দগুলোতে অভিযোগ কম ছিল, মেনে নেওয়াটা বেশি ছিল। গ্রামের মাস্টারজিও সেখানে এসে পৌঁছলেন। তিনি জানালেন যে অর্জুন দ্বাদশে পুরো জেলায় দ্বিতীয় স্থান পেয়েছিল। কলেজে ভর্তিও হয়েছিল, কিন্তু ফিস দেওয়ার টাকা ছিল না। বাবার অসুখ আর ঋণের বোঝা তার স্বপ্নকে থামিয়ে দিয়েছিল। অনন্যার মন ভিতর থেকে কেঁপে উঠল। তিনি ভাবলেন, যদি সেই রাতে রামলক্ষণ প্রসাদ তাকে হাসপাতালে না নিয়ে যেতেন, তবে আজ তার কোনো অস্তিত্ব থাকত না। আর আজ সেই মানুষের ছেলের স্বপ্ন শুধু টাকার জন্য মারা যাবে, এটা তিনি কিভাবে হতে দিতে পারেন? গ্রামের কিছু লোক ধীরে ধীরে জড়ো হল। কেউ ফিসফিস করে বলছিল, দেখো, বড়লোকরাও মাঝে মাঝে কৃতজ্ঞতা স্বীকার করে। আবার কেউ বলছিল, হয়তো ফটো তুলতে এসেছে। সমাজের এটাই বাস্তবতা। ভালো কাজের উপরেও সন্দেহ করা তার অভ্যেসে পরিণত হয়েছে। অনন্যা সবার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বললেন, আমি এখানে লোক দেখাতে আসেনি। যে মানুষটি আমার প্রাণ বাঁচিয়েছেন তার পরিবারের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। তার গলায় দৃঢ়তা আর চোখে সততা ছিল। তিনি অর্জুনের দিকে তাকিয়ে বললেন, যদি আমি তোমার পড়াশোনার সমস্ত খরচ বহন করি, তবে কি তুমি তোমার স্বপ্নকে আবার বাঁচিয়ে তুলবে? অর্জুনের চোখে বহু বছর পর আশার আলো ফুটে উঠল। সে মায়ের দিকে তাকালো, যেন অনুমতি চাইছে। সীতাদেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি কাঁপা হাতে ছেলের মাথা আদর করে দিলেন আর বললেন, বেটা, যদি ভগবান কাউকে পাঠিয়েছেন তবে না করো না। সেই মুহূর্তে কুড়েঘরে বসে থাকা প্রত্যেকের মনে হল যেন রামলক্ষণ প্রসাদের আত্মা কোথাও কাছেই দাঁড়িয়ে হাসছে। অনন্যা সেই মুহূর্তেই তার ম্যানেজারকে ফোন করলেন। শহরের একটি ভালো কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন। তিনি এটাও ঠিক করলেন যে সীতাদেবীর চিকিৎসা শহরের বড় হাসপাতালে হবে। এখন এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, একটি সিদ্ধান্ত ছিল। গ্রামবাসীর চোখের সামনে প্রথমবার কেউ কোনো স্বার্থ ছাড়াই সাহায্যের হাত বাড়িয়ে দিল। সেই দিন তারা অনুভব করল যে বড়লোক শুধু টাকার নয়, চিন্তাধারারও হয়। আর অনন্যার চিন্তাধারা তার সম্পদের চেয়েও অনেক বেশি বড় ছিল। সন্ধ্যা নামতে শুরু করল। অনন্যা কুড়েঘরের বাইরে এলেন এবং রামলক্ষণ প্রসাদের ছবির সামনে প্রদীপ জ্বালালেন। তিনি মনে মনে বললেন, আমি দেরি করে এসেছি, কিন্তু আপনার মানবতাকে অপূর্ণ থাকতে দেব না। অর্জুন সেই প্রদীপের শিখার দিকে তাকিয়েছিল। তার মনে হলো তার জীবনে নিভে আসা আলো আবার জ্বলে উঠেছে। সে জানত পথ চলা সহজ হবে না, কিন্তু এখন তার কাছে একটি সুযোগ ছিল বাবার স্বপ্ন পূরণ করার। যখন অনন্যার গাড়ি গ্রাম থেকে বেরোচ্ছিল, তখন শিশুদের চোখে চমক ছিল আর বৃদ্ধদের মুখে তৃপ্তি। জয়পুরা সেই দিন দেখল যে মানবতা কখনো মরে না, সে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। জয়পুরার সকাল সেই দিন অন্য রকম ছিল। বাসস্ট্যান্ডে প্রথমবার অর্জুনের হাতে মজুরির কোনো সরঞ্জাম নয়, বরং একটি ছোট ব্যাগ ছিল। সীতাদেবীর চোখে ভয়ও ছিল, আবার গর্বও ছিল। অনন্যার গাড়ি তাদের সামনে দাঁড়িয়েছিল, আর গ্রামবাসীরা দূর থেকে দেখছিল, যেন কোনো সিনেমার দৃশ্য। কিন্তু এটি ছিল বাস্তব।
যখন গাড়ি প্রতাপগড় থেকে বেরিয়ে চওড়া রাস্তায় এলো তখন অর্জুন জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ক্ষেতগুলো পেছনে পড়ে রইল, কাঁচা বাড়িগুলো ছোট হতে থাকল, আর তার মনের মধ্যে প্রশ্নগুলো বড় হতে থাকল। সে কি এই নতুন দুনিয়ায় মানিয়ে নিতে পারবে? সে কি কেবল করুণার পাত্র হয়েই থেকে যাবে? শহরে প্রবেশ করতেই উঁচু অট্টালিকা, ট্রাফিকের আওয়াজ আর ঝকঝকে বোর্ড দেখে অর্জুন ঘাবড়ে গেল। সে প্রথমবার এত বড় শহরে এসেছিল। অনন্যা তার দ্বিধা অনুভব করলেন এবং শান্ত স্বরে বললেন, ভয় পেও না, এখানে তোমাকে কারো চেয়ে কম ভাবা হবে না। অনন্যার বাংলো কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না। বড় লন, সিকিউরিটি গার্ড, কাঁচের দেয়াল, সবকিছুই রাজকীয় ছিল। কিন্তু এবার সেই রাজকীয়তায় অহংকার নয়, আপনত্ব ছিল। অনন্যা পরিষ্কার করে বললেন, এটি তোমার বাড়ি নয়, কিন্তু যতক্ষণ তুমি নিজের পায়ে না দাঁড়াচ্ছ, এটিকে নিজের ভাবো। পরের দিনই অর্জুনকে শহরের নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করা হলো। ফিস, বইপত্র, হোস্টেল সবকিছুর ব্যবস্থা হয়ে গিয়েছিল। যখন সে কলেজের বাড়িটি দেখল, তখন তার চোখে সেই একই চমক ফিরে এলো যা একসময় গ্রামের স্কুলে থাকত। কিন্তু নতুন দুনিয়া সহজ ছিল না। ক্লাসে ইংরেজি ভাষায় পড়াশুনো হতো, ছাত্ররা দামি জামাকাপড় পরত, আর তাদের কথা অর্জুনের কাছে অচেনা মনে হতো। কিছু ছেলে তার সাদাসিধে ভাবের জন্য হেসেও ফেলল। সেই রাতে সে ঘরে চুপচাপ বসে রইল, যেন আবার স্বপ্নের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। সেই রাতেই অনন্যার ফোন এলো। তিনি জিজ্ঞাসা করলেন, প্রথম দিন কেমন কাটল? অর্জুন সত্যিটা লুকালো না। সে বলল, ভয় লাগছে, মনে হচ্ছে আমি এখানকার জন্য নই। অনন্যা কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, যে মানুষের রক্তে লড়াই আছে সে সব জায়গারই হয়। এই শব্দগুলো অর্জুনের হৃদয়ে গেঁথে গেল। সে ঠিক করল যে সে কারো হাসির কাছে হার মানবে না। সে লাইব্রেরিতে বেশি সময় কাটাতে শুরু করল, ইংরেজি শোধরানোর জন্য রাত জেগে পড়াশোনা করল, আর ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিতে লাগল। কয়েক মাস পর কলেজে একটি প্রজেক্ট প্রতিযোগিতা হলো। অর্জুন গ্রামের সস্তা সেচ প্রযুক্তির ওপর একটি মডেল বানালো। বিচারকরা তার চিন্তাভাবনায় মুগ্ধ হলেন। যখন তার নাম বিজয়ী হিসাবে ডাকা হলো, তখন তালির আওয়াজ তার আত্মবিশ্বাসকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। অনন্যা সেই দিন দর্শক আসনে বসেছিলেন। তিনি করতালির মাঝে দাঁড়িয়ে থাকা অর্জুনকে দেখলেন, তখন তার চোখ ভিজে গেল। তার মনে হল রামলক্ষণ প্রসাদ ওপর থেকে নিশ্চয়ই এই দৃশ্য দেখছেন আর হাসছেন। এদিকে গ্রামে সীতাদেবীর চিকিৎসা শহরের হাসপাতালে চলছিল। ওষুধ আর যত্ন পেয়ে তার শরীর ধীরে ধীরে ভালো হতে শুরু করল। তিনি প্রতিবার ফোন করে শুধু একটাই কথা জিজ্ঞাসা করতেন, বেটা, পড়াশোনা ঠিকঠাক করছো তো? সমাজের আরেকটি রূপও সামনে এলো। কিছু লোক বলতে শুরু করল যে ধনীরা সাহায্য করে নাম কিনতে চায়। কিন্তু অনন্যা কখনো মিডিয়াকে এই কাহিনীর কাছে আসতে দেননি। তিনি পরিষ্কার করে বলেছেন, এটি কোনো দয়া নয়, এটি তার দায়িত্ব। সময় বয়ে গেল। অর্জুন এখন কলেজের টপার হয়ে গিয়েছিল। তার যে বন্ধুরা একদিন তাকে নিয়ে হেসেছিল, এখন তারা তার কাছে নোটস চাইতে আসত। পরিশ্রম তাকে সেই পরিচয় দিল যা কালো করুণায় পাওয়া সম্ভব নয়। একদিন কলেজে ক্যাম্পাস প্লেসমেন্ট হলো। বড় কোম্পানির ইন্টারভিউতে অর্জুন আত্মবিশ্বাসের সাথে তার প্রজেক্ট এবং স্বপ্নের কথা জানালো। যখন সিলেক্টেড লিস্টে তার নাম এলো, তখন সে কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে সবার আগে তার মাকে ফোন করল। সীতাদেবীর কণ্ঠস্বর কান্নায় বুঝে এলো। তারপর সে অনন্যাকে ফোন করল। সে শুধু এইটুকুই বলতে পারল, আপনি যে ভরসা করেছিলেন আজ তা সত্যি হল। অনন্যা শান্ত স্বরে বললেন, আমি কিছু করিনি অর্জুন, এটি তোমার পরিশ্রম। আমি শুধু দরজা খুলে দিয়েছিলাম, পথটা তোমাকেই চলতে হতো। এই বাক্যটি সমাজের জন্য একটি শিক্ষা ছিল। সাহায্যের মানে কাউকে তুলে নিয়ে চলা নয়, বরং তাকে চলার সুযোগ করে দেওয়া। ৩ বছর পার হয়ে গেল। শহরের উঁচু অট্টালিকার ভিড়ে এখন অর্জুন একটি বড় ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কর্মরত। পরিকাঠি পোশাক, আত্মবিশ্বাসে ভরপুর হাঁটা আর চোখে সেই একই সারল্য। শুধু তফাৎ এটুকুই যে এখন তার পরিচয় তার দারিদ্র্য নয়, বরং তার পরিশ্রম। একদিন অফিসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে তার হঠাৎ জয়পুরার কথা মনে পড়ল। সেই কাঁচা রাস্তা, ভাঙা কুড়ে ঘর আর বাবার ছবি। তার মনে হল সাফল্যের আসল মানে এখনও অসম্পূর্ণ, যতক্ষণ না সে সেই মাটিকে কিছু ফিরিয়ে দিচ্ছে যা তাকে লড়াই করতে শিখিয়েছিল। সেই রাতেই সে অনন্যার সাথে দেখা করার সময় চাইল। সে তার সামনে বসে বলল, আমি গ্রামে ফিরে যেতে চাই, এমন কিছু করতে চাই যাতে আর কোনো অর্জুনকে পড়াশোনা ছাড়তে না হয়। অনন্যা তার চোখে সেই একই চমক দেখলেন যা একসময় তার বাবার চোখে ছিল। অনন্যা হাসলেন এবং বললেন, এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। মানবতা তখনই পূর্ণ হয় যখন সে এগিয়ে চলে।
তিনি দেরি না করে গ্রামে একটি পরিকল্পনা শুরু করার প্রস্তাব দিলেন। রামলক্ষণ প্রসাদের নামে একটি স্কুল। কিছু মাসের মধ্যেই জয়পুরার সেই ফাঁকা জমি, যেখানে একদিন রামলক্ষণ প্রসাদের ক্ষেত ছিল, এখন এক পাকা ইমারতে বদলে যেতে লাগল। গ্রামবাসীরা অবাক ছিল। যে মানুষটি নিজের জমি চিকিৎসার জন্য হারিয়েছিলেন, তার নামেই এখন জ্ঞানের ভূমি তৈরি হচ্ছে। স্কুলের উদ্বোধনের দিন এলো। গ্রামে প্রথমবার এত বড় অনুষ্ঠানের আয়োজন করা হলো। বাচ্চারা পরিষ্কার পোশাক পরে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। সীতাদেবী হুইল চেয়ারে বসেছিলেন, কিন্তু আজ তার চোখে বছরের পর বছর পরে এক গর্ভের আলো ছিল। মঞ্চে যখন অর্জুন বলতে শুরু করল, তখন তার কণ্ঠস্বরে দৃঢ়তা ছিল। সে বলল, আমার বাবা এক অজানা মেয়ের প্রাণ বাঁচিয়েছিলেন। তিনি কখনো বদলে কিছু চাননি। আজ যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, তবে শুধু তার মানবতার জন্য। গ্রামবাসীর চোখ ভিজে আসছিল। কারো কারো অনুতাপ হচ্ছিল যে যখন রামলক্ষণ প্রসাদ অসুস্থ ছিলেন, তখন কেউ পাশে দাঁড়ায়নি। সমাজ প্রায়ই ভালো মানুষদের তখনই মনে করে যখন তারা চলে যায়। অনন্যা মঞ্চ থেকে বললেন, আমরা সবাই নিজের নিজের ঘরে সুরক্ষিত বসে অন্যদের কষ্ট দেখি, কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসি না। রামলক্ষণজি এটা শিখিয়ে গেছেন যে মানবতাও একটি দায়িত্ব। স্কুলের দরজায় বড় বড় অক্ষরে লেখা ছিল, রামলক্ষণ প্রসাদ স্মৃতি বিদ্যালয়। সেই নামটি পড়তে পড়তে সীতাদেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার মনে হল তার স্বামীর অপূর্ণ শ্বাস আজ পূর্ণ হল। উদ্বোধনের পর অর্জুন বাচ্চাদের মাঝে গেল। সে একটি ছোট ছেলেকে জিজ্ঞাসা করল, বড় হয়ে কি হতে চাও? বাচ্চাটি হেসে বলল, ইঞ্জিনিয়ার, আপনার মতো। সেই উত্তরটি তার হৃদয় স্পর্শ করে গেল। অনন্যা দূর থেকে এই দৃশ্য দেখছিলেন। তিনি অনুভব করলেন যে আসল সমৃদ্ধি ব্যাংক ব্যালেন্সে থাকে না, বরং সেই বিশ্বাসে থাকে যা কারো জীবন বদলে দেয়। সময়ের সাথে স্কুলটি গ্রামের পরিচয়ে পরিণত হল। আশেপাশের গ্রাম থেকেও বাচ্চারা পড়তে আসতে শুরু করল। এখন জয়পুরা শুধু দারিদ্র্যের জন্য নয়, শিক্ষার জন্য পরিচিত হতে লাগল। এক সন্ধ্যায় অর্জুন বাবার ছবির সামনে দাঁড়িয়েছিল। সে ধীর স্বরে বলল, বাবা, আপনি যে মানবতার বীজ বুনেছিলেন তা আজ মহিরুহে পরিণত হয়েছে। বাতাসের একটি হালকা ঝাপটা এলো, যেন আশীর্বাদ। অনন্যা তার পাশে এলেন। দুজনে কিছু না বলে ছবির দিকে তাকিয়ে রইলেন। তাদের মধ্যে কোনো রোমান্টিক অনুভূতি ছিল না, বরং এক গভীর সম্মান ছিল, এক এমন সুতো যা মানবতা দিয়ে বাঁধা ছিল। গ্রামের মানুষ এখন বুঝে গিয়েছিল যে সাহায্যের মানে দয়া নয়, বরং সুযোগ দেওয়া। যদি সমাজ একে অপরের হাত ধরে, তবে কোনো স্বপ্ন অসম্পূর্ণ থাকবে না। জয়পুরা এখন আর আগের মতো গ্রাম রইল না। যেখানে একসময় ভাঙা কুঁড়ে ঘর আর হতাশা ছিল, সেখানে এখন বাচ্চাদের হাসির আওয়াজ প্রতিধ্বনিত হতো। রামলক্ষণ প্রসাদ স্মৃতি বিদ্যালয়ের ঘণ্টা প্রতিদিন সকালে আশার আওয়াজ হয়ে বাজত। মাটির সেই জমি, যা একসময় রোগ আর অসহায়ত্বের সাক্ষী ছিল, এখন শিক্ষা আর আত্মসম্মানের পরিচয় হয়ে উঠেছিল। স্কুলের বাইরে একটি পাথরের ফলক লাগানো ছিল, যেটির ওপর লেখা ছিল, একজন মানুষের ভালো কাজ হাজারো স্বপ্নের শুরু। গ্রামের বাচ্চারা প্রতিদিন সেটি পড়ত, হয়তো পুরোপুরি মানে না বুঝেই, কিন্তু সেই বাক্যের মধ্যে একটি পুরো প্রজন্মের ভবিষ্যৎ লুকিয়েছিল। অর্জুন এখন শুধু ইঞ্জিনিয়ার ছিল না, সে গ্রামের জন্য এক প্রেরণা হয়ে উঠেছিল। যখনই সে স্কুলে আসত, বাচ্চারা তাকে ঘিরে ধরত। সে তাদের পড়াশোনার পাশাপাশি এটাও শেখাত যে জীবনে লড়াই থেকে পালানো উচিত নয়। সে বলত, যদি পরিস্থিতি কঠিন হয়, তবে বুঝে নিও যে লক্ষ্য খুব বড়। সীতাদেবী এখন আগের চেয়ে অনেক সুস্থ। তার মুখের বলিরেখায় এখন দুঃখ কম আর সন্তোষ বেশি। তিনি রোজ স্কুলের আঙিনায় বসে বাচ্চাদের খেলা দেখতেন আর মনে মনে রামলক্ষণ প্রসাদকে মনে করতেন। তার মনে হতো তার স্বামী কোথাও কাছেই দাঁড়িয়ে হাসছেন। একদিন গ্রামে একটি নতুন ঘটনা ঘটল। রাস্তার ধারে একটি দুর্ঘটনা ঘটল আর মানুষ আগের মতো তামাশা দেখতে শুরু করল। তখনই স্কুলের কিছু বাচ্চা দৌড়ে গেল, অ্যাম্বুলেন্স ডাকল আর আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছাল। এরা সেই বাচ্চারাই ছিল যারা রোজ মানবতার পাঠ পড়ে। সেই দিন অর্জুন অনুভব করল যে পরিবর্তন শুধু বাড়ি বানালে আসে না, চিন্তা বদলালে আসে। যদি একটি গ্রামের চিন্তা বদলাতে পারে, তবে সমাজও বদলাতে পারে। অনন্যা এখনও শহরে নিজের ব্যবসা সামলাচ্ছেন, কিন্তু তার একটি অংশ সবসময় জয়পুরাতে থাকত। যখনই তিনি গ্রামে আসতেন, মানুষ তাকে সম্মানের সাথে দেখত। কিন্তু তিনি প্রতিবার এটাই বলতেন, আমি কিছু করিনি, এটি সব রামলক্ষণজির মানবতার ফল। এক সন্ধ্যায় অনন্যা এবং অর্জুন স্কুলের প্রাঙ্গণে দাঁড়িয়েছিলেন। ডুবন্ত সূর্যের আলোয় বাচ্চাদের ছায়া লম্বা হচ্ছিল। অর্জুন বলল, যদি সেই দিন বাবা ভিড়ের মতো মুখ ঘুরিয়ে নিতেন, তবে আজ এসব কিছুই হতো না।
অনন্যা ধীর স্বরে জবাব দিলেন, আর যদি তুমি হার মেনে নিতে তবেও হতো না। তাদের মধ্যে কোনো প্রেম কাহিনী ছিল না, বরং এক যৌথ দায়িত্ব ছিল। সেই সম্পর্ক রক্ত বা আকর্ষণের ছিল না, বরং সম্মান আর কৃতজ্ঞতার ছিল। এই সম্পর্কটাই এই গল্পটিকে সত্য করে তোলে। সমাজ প্রায়ই ধনী আর গরিবের মধ্যে দেওয়াল তুলে দেয়, কিন্তু এই কাহিনীটি সেই দেওয়ালে একটি ফাটল ছিল। এটি দেখিয়েছে যে মানবতা কোনো শ্রেণী বা কোনো মর্যাদার ধার ধারে না। বছর বয়ে গেল, স্কুল থেকে পড়াশোনা করে অনেক বাচ্চা এগিয়ে গেল। কেউ শিক্ষক হলো, কেউ নার্স, কেউ পুলিশ অফিসার। প্রতিটি সাফল্যের পেছনে একটি নাম জড়িয়েছিল, রামলক্ষণ প্রসাদ। একদিন অর্জুন স্কুলের মঞ্চ থেকে বলল, আমার বাবা এক অজানা মেয়ের সাহায্য করেছিলেন। তিনি এটা ভাবেননি যে সে ধনী না গরিব, তিনি শুধু এটাই দেখেছিলেন যে সে একজন মানুষ। এই বাক্যটি পুরো গ্রামের হৃদয়ে গেঁথে গেল। অনন্যা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ভাবলেন যে আসল ঋণ টাকা হয় না, বরং সেই দায়িত্ব হয় যা কারো কল্যাণ দেখে জন্ম নেয়। যদি প্রতিটি মানুষ একটি ভালো কাজের উত্তর আরেকটি ভালো কাজ দিয়ে দেয়, তবে পৃথিবী বদলে যেতে পারে। সেই রাতে যখন গ্রামে প্রদীপ জ্বলল, তখন স্কুলের বাড়িটি আলোয় স্নান করে উঠল। মনে হলো যেন অন্ধকারের ওপর আলোর জয় হল। রামলক্ষণ প্রসাদের ছবির সামনে রাখা প্রদীপটি এখন স্থির শিখার মতো জ্বলছিল, একদম অটল। অনন্যা ছবির সামনে হাত জোড় করে বললেন, আপনি আমাকে জীবন দিয়েছিলেন, আমি শুধু সেই জীবনকে একটি অর্থ দিয়েছি। তার চোখে তৃপ্তি ছিল, কারণ এখন এই কাহিনী অসম্পূর্ণ ছিল না। অর্জুন বাচ্চাদের খেলা দেখল আর মনে মনে শপথ নিল যে সে প্রতি বছর অন্তত 5 জন গরিব ছাত্রের পড়াশোনার খরচ বহন করবে। মানবতার এই সিলসিলা এখানেই থেমে যাওয়ার ছিল না। আর শেষে জয়পুরা একটি সত্য শিখল, টাকা বাড়ি বানাতে পারে, কিন্তু মানবতা সমাজ গড়ে তোলে। কোটি টাকার মালকিনী মেয়েটি যখন গরিব বৃদ্ধের বাড়িতে পৌঁছেছিলেন, তখন কেউ ভাবেনি যে একটি ছোট ন্যাক কাজের প্রতিধ্বনি প্রজন্মের পর প্রজন্ম ধরে শোনা যাবে। কারণ মানুষ মরে যায়, কিন্তু তার মানবতা যদি খাঁটি হয় তবে তা কখনো মরে না। যদি এই কাহিনীটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে আমাদের চ্যানেল লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার নিশ্চয়ই করবেন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের কাহিনীগুলো কোথায় কোথায় হৃদয় স্পর্শ করছে। আবারও দেখা হবে একটি নতুন আবেগপূর্ণ কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার সম্পর্কগুলোকে সময় দিন।